দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধ এবং যুদ্ধবিরতির ৫৫তম দিন চলছে। কবে নাগাদ এই যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে এটি নিয়ে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না কোনো পক্ষ থেকেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আজকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করলেন কবে নাগাদ, মানে কত সপ্তাহ নাগাদ আপনি একটি ফলাফল পাবেন বলে আশা করছেন? তিনি তখন পাল্টা বলেছেন, আমাকে তাড়া দিও না, কারণ এর আগের যুদ্ধগুলো আমেরিকা বছরের পর বছর গেছে, মাত্র তো 6টা সপ্তাহ গিয়েছে, এর মধ্যেই কেন এত তাড়াহুড়া? এবং তিনি এটিও বলছেন যে তার হাতে অফুরন্ত সময় আছে, বরং ইরানের হাতে সময় নেই, তাই ইরান দ্রুততম সময়ের মধ্যে একটি যুদ্ধবিরতি কিংবা একটা চুক্তিতে আসবে। এবং এজন্য তিনি মনে করছেন তার তুরুপের তাস, কারণ ইরানের বন্দরগুলোকে অবরোধ করে রেখেছে আমেরিকা এবং এর ফলে ইরানের অর্থনীতি দ্রুত ভেঙে পড়বে। কিন্তু ইরান তাদের অবস্থায় অটল আছে, কারণ তারা কোনোভাবেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার কাজগুলোকে বিশ্বাস করতে পারছে না। তাই বিশ্লেষকরা মনে করছেন এত অবিশ্বাস, এত ঘৃণা, এত বিদ্বেষ নিয়ে কি হবে? একটি চুক্তি হবে, তার মানে পুরো চুক্তির বিষয়টি কোন পথে এগুচ্ছে একেবারে ধোঁয়াশা যুক্ত এবং একেবারে স্পষ্ট। এই অস্পষ্টতা কাটানোর চেষ্টা করব আমরা আমাদের আলোচনায় কিছুটা, এবং একই সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব ইরান যুদ্ধ, যেটি যুদ্ধবিরতি নামে এক ধরনের অবস্থা বিরাজ করছে, কিন্তু এর ফলে বর্তমানে যে কন্ডিশন চলছে এর ফলে আসলে বিশ্বে অর্থনীতিতে কি ধরনের ক্ষতি হতে যাচ্ছে, এবং একই সাথে ইরানের নেতৃত্ব সংকট তৈরি হয়েছে। এই নেতৃত্ব সংকট, যেটি পশ্চিমা মিডিয়া, স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের আসলে শীর্ষ নেতৃত্ব এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই নেতৃত্ব সংকট কাটিয়ে ইরান কিভাবে আমেরিকাকে মোকাবেলা করবে সেসব বিষয় নিয়ে কথা বলবো। এবং কথা বলতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও এবং রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আমরা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ল সোসাইটি ইউএস এর সাবেক জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত। আমি একটু মোহাম্মদ মালিক আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাই, অর্থাৎ যে প্রশ্নটি করছিলাম, যে এত ঘৃণা, এত বিদ্বেষ, এত অবিশ্বাস এবং কূটনৈতিকভাবে কেউ কারো উপর ভরসা করতে পারছেন না, আমেরিকা এবং ইরানের কথা বলছি, সেই জায়গায় একটা চুক্তি, শান্তি চুক্তি কিংবা যুদ্ধ থেকে বের হয়ে আসা চুক্তি, সেটাকে কতটা আপনি দেখছেন যে আসলে এটি হবে? জি, ধন্যবাদ। দেখুন, যে কোনো চুক্তি কিংবা সমঝোতা যাই বলেন না কেন, যখন দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা বা চুক্তি সম্পাদিত হয়, তো সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো দুই পক্ষের ট্রাস্ট, অর্থাৎ আস্থায় আনা আর কি। তো আস্থার সংকট যদি থাকে, এক পক্ষ যদি অন্য পক্ষ উপর বিশ্বাস স্থাপন করতে না পারে, তাহলে কিন্তু যে কোনো সমঝোতায় পৌঁছতে কঠিন, শুধু কঠিন নয়, কখনো কখনো সেটি অসম্ভব হয়ে যায় আর কি। তো আমেরিকা এবং ইরানের ক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনিসটাই দেখছি। আপনি যেমনটি বললেন যে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, আসলে আমি মনে করি যে তা না। স্পেশালি ইরানই আমেরিকাকে বিশ্বাস করতে পারছে না, অর্থাৎ ট্রাম্পকে বিশ্বাস করতে পারছে না। দেখুন, আমি যদি একটু পিছন দিকে যাই, 2015-তে কিন্তু ওবামার সময় একটা পরমাণু চুক্তি ইরানের সাথে হয়েছিল। তো ইরান কখনো সেই চুক্তি ভঙ্গ করেছে এমন কোনো প্রমাণ কিন্তু আমেরিকা কখনো দেখাতে পারেনি। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হয়েই যেটি করলেন, সেই চুক্তি থেকে সরে আসলেন। অর্থাৎ উনি মনে করলেন যে ওবামা যে চুক্তিটি সম্পাদিত করেছে এটি একটি দুর্বল চুক্তি, কাজেই এই চুক্তির কোনো ভিত্তি নেই, এই চুক্তি বাতিল করতে হবে। তাহলে আস্থার সংকটটা কিন্তু তৈরি হলো ওখানেই, অর্থাৎ ট্রাম্পের প্রেসিডেন্সির সঙ্গে ইরানের যে অনাস্থা বা অবিশ্বাস শুরু হলো সেইখান থেকেই, যে একটি চুক্তি ছিল সেই চুক্তি থেকে ট্রাম্প বেরিয়ে এসেছেন গেল এক। নাম্বার টু যে জিনিসটি হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প কখনো মানে একটি স্টেডি নন, তিনি এক এক সময় এক এক রকম কথা বলেন, তার ঘন ঘন অবস্থান পরিবর্তন করেন,
এবং যতবার প্রতিশ্রুতি দেন সবগুলো প্রতিশ্রুতি করেন, প্রতিশ্রুতি ভঙ্গও করেন। তো অর্থাৎ প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে ইরান আমেরিকাকে দায়ী করছে গেল এক। নাম্বার 2 হলো ব্লকেড। দেখুন, যখন যুদ্ধবিরতি হলো, যুদ্ধবিরতি হওয়ার পর যখন প্রথম দফা ইসলামাবাদে আলোচনা হলো, সঙ্গে সঙ্গে ট্রাম্প কি করলেন, একটা ব্লকেট অর্থাৎ ইরানি বন্দরগুলোতে অবরোধ স্থাপন করে দিলেন তার নৌবাহিনী দিয়ে, যে ইরানি বন্দর থেকে কোনো তেলবাহী জাহাজ ইরানি বন্দর ঢুকতেও পারবে না, বেরোতেও পারবে না। তার মানে হলো যে ইরান যেহেতু ইরানের আয়ের উৎসই তো তেল বিক্রি, কাজেই ইরানি বন্দর থেকে যদি তেল রপ্তানি না করা যায়, অর্থনৈতিকভাবে দুর্বল হবে, তার যুদ্ধ করার ক্ষমতা কমে যাবে, দুর্বল হয়ে যাবে সে। তাহলে দেখুন, একটা যুদ্ধবিরতির হলো এবং একটা সমঝোতা চুক্তির বিষয়ে নেগোসিয়েশন শুরু হলো, এরকম একটি অবস্থার মধ্যে যদি অবরোধ স্থাপন করে দেওয়া হয়, তাহলে আস্থা আর থাকে না, যেটুকু আস্থা ছিল সেটুকু চলে গেল। আরেকটা হলো থ্রেটস, অর্থাৎ ক্রমাগতভাবে ইরানকে থ্রেট করা। আপনি দেখুন যে ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানকে থ্রেট করে আসছে, পুরো সভ্যতাকে ধ্বংস করে দিবে, একটা জাতি ধ্বংস হয়ে যাবে, তাই না? আরো নানাভাবে নানা কিছু। তাহলে এখন দেখুন যে যখন প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়, সমঝোতা প্রক্রিয়াধীন নেগোসিয়েশন চলমান অবস্থায় যখন আবার নতুন করে একটা অবরোধের মতো ব্লকেট করা হয়, ক্রমাগত থ্রেট করা হয়, তখন কিন্তু ওই পক্ষটি আর এই পক্ষকে আস্থায় আনতে পারে না। ঠিক আস্থার সংকট যখন থাকে, যেটা আমি শুরুতেই বলেছিলাম, তখন আর যাই হোক কোনো সমঝোতা হয় না, হলেও সেটি টেকসই হয় না বা হবে না, বাস্তবমুখী মানে হবে না। সমস্যাটা আপনি বলছিলেন অনেক দিন ধরে চলমান একটা বিষয়ের কথা, কিন্তু সবচেয়ে বড় ইম্প্যাক্ট যেটা ফেলছে সেটি সম্ভবত ইরানের বন্দরগুলোকে অবরোধ করে রাখা। এটি হ্যাঁ, যদি exactly, আমেরিকা তুলে দিত। আমি জি। সেটাই বললাম যে দেখেন, যেখানে এই যুদ্ধ বিরতি হয়েছে সমঝোতার জন্য এবং negotiation এবং চলছে, একই একটা সাথে বৈধ- হরমুজটা খুলে দিয়েছিল ইরান কিছুক্ষণের হ্যাঁ, জন্য। ইরান কিন্তু হরমুজ খুলে দিল যে মুক্ত করে দিল, কিন্তু সঙ্গে সঙ্গে অবরোধ। তখন ইরান আবার পাল্টা হরমুজ প্রণালী তার নিয়ন্ত্রণ নিয়ে নিল। তাইলে এই যে দেখুন যে সমঝোতার চলমান অবস্থায়, প্রক্রিয়াধীন অবস্থায় যখন এরকম একটা ব্লকেটের মতো অবস্থা সৃষ্টি করলো, তখন কি করে আমেরিকাকে ইরান বিশ্বাস করে? বিশ্বাস করার কোনো কথা না। আর বিশ্বাস যদি না করতে পারে, তাহলে সমঝোতা কিসের হবে? এখানে সমঝোতা হওয়ার কোনো আমি সুযোগ দেখছি না। দেখছেন না। আমরা ঠিক এখানে আপনাকে থামিয়ে অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে যেতে চাই। সেটা হলো, প্রেসিডেন্ট ট্রাম্প আজকে অনেকগুলো কথা বলেছেন। অনেকেরই একটা আশঙ্কার জায়গা, যেহেতু তিনি এক এক সময় এক এক ধরনের অবস্থান গ্রহণ করছেন, হতে পারে কৌশলগত, হতে পারে ব্যক্তিগত, যে কোনো কারণে। কিন্তু যেটি হচ্ছে সেটি হলো যে যদি সমঝোতা না হয়, যেটি মোহাম্মদ মালেক ভাই তিনিও বললেন, যদি সমঝোতা না হয় তাহলে তো একটা যুদ্ধ আবার শুরু হবে, এবং এই দ্বিতীয় দফা যে যুদ্ধটি হবে এটি নিঃসন্দেহে আগের যে যুদ্ধ হয়েছে তার চেয়ে কয়েক মাত্রায় বেশি পাল্টা আক্রমণ হওয়ার কথা রয়েছে। এবং একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি যখন সভ্যতা ধ্বংস করার কথা বলছিলেন, তিনি কি পারমাণবিক বোমা ইউজ করবেন? আজকে তিনি উত্তর দিয়েছেন না, তিনি এটি করবেন না। এবং তার পুরো ঘটনাটি, অর্থাৎ ইরানের এই চুক্তির বিষয়ে কি ভাবছেন, এটি একটু শুনবো, শুনে এসে আপনাকে প্রশ্ন করছি। Sir, would you use a nuclear weapon against Iran? You posted on Truth Social a few weeks ago. না, আমি তা করব না। আমাদের এর প্রয়োজন নেই। আমার কেন এটা লাগবে? এই ধরনের স্টুপিড প্রশ্ন কেন করা হয়? আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব যখন আমরা কনভেনশনাল যুদ্ধেই তাদের পুরোপুরি ধসিয়ে দিয়েছি? পারমাণবিক অস্ত্র কারোর জন্য কখনো ব্যবহারের অনুমতি দেওয়া উচিত নয়। How long are you willing to wait until you get a unified response? Don't rush me, Jeff. জেফ, আমাকে তাড়া দেবেন না। আমরা তো ভিয়েতনামে ছিলাম প্রায় 18 বছর, আমরা ইরাকে ছিলাম বহু বছর, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমরা ছিলাম 4.5 বা 5 বছর, আমরা কোরিয়ান যুদ্ধে ছিলাম 7 বছর, আর আমি এই কাজটা করছি মাত্র 6 সপ্তাহ হলো। I've been doing this for 6 weeks. That the U.S. now has been involved with Iran. You had initially said it would be 4 to 6 Well, weeks, I and it hope would be that, but I over. also took a little break. I gave them a break, and এখন আমি যা করছি সেটা আপনাদের বলতে পারবো না।
আমি এটার উপর কোনো নির্দিষ্ট সময়সীমা চাপাতে চাই না, তবে এটি বেশ দ্রুতই সমাধান হবে এবং আমরা হরমুজ প্রণালী খুলে দেব। এখন এই মুহূর্তে আমরা এটি বন্ধ রেখেছি। এই প্রণালীর উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তারা 3 দিন আগেই এটি খুলে দিতে চেয়েছিল। তারা আমাদের কাছে এসে বলল, আমরা প্রণালীটি খুলে দিতে রাজি। আমার সব লোক এতে খুশি ছিল, আমি ছাড়া সবাই খুশি ছিল। আমি বললাম, 1 মিনিট দাঁড়াও, আমি যদি প্রণালীটি খুলে দেই তার মানে তারা দিনে $500 মিলিয়ন আয় করবে। আমি চাই না তারা দিনে $500 মিলিয়ন আয় করুক যতক্ষণ না তারা এই বিষয়ের একটি সমাধান করছে। তাই আমি এটি বন্ধ রেখেছি। আমাদের উপর এটার পূর্ণ নিয়ন্ত্রণ আছে এবং এটি তখনই খুলবে যখন তারা কোনো চুক্তিতে আসবে অথবা অন্য ইতিবাচক কিছু ঘটবে। Until they settle this thing. So I'm the one that kept it closed. We have total control of it. অ্যাডভোকেট আব্দুর রশিদ, যেখানে সবাই বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি করার জন্য অনেক বেশি তড়িঘড়ি করছেন, মরিয়া হয়ে উঠেছেন, তার হাতে বিকল্প কোনো কিছু নেই, সেখানে প্রেসিডেন্ট কাছে খুব রিল্যাক্স মনে হচ্ছে। মানে তিনি কি আসলে রিল্যাক্স? তার নিয়ন্ত্রণে সবকিছু, তিনি বলছেন হরমুজ আমার নিয়ন্ত্রণে, সবকিছু আমার নিয়ন্ত্রণে। বিষয়টা কি আসলে এমন, নাকি তলে তলে অন্য কিছু ঘটছে? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আপনি তো জানেন যে আমাদের প্রেসিডেন্ট, যেটা মালিক ভাই বললেন যে হরহামেশা এই ধরনের কথা তিনি বলেনি, এবং এর মধ্যে দিয়ে উনি যে টাইম ম্যাগাজিনের যে ডকুমেন্টারি, যেটার মাধ্যমে উনি লুনাটিক না ইনস্যানিটিতে ভুগছেন, সেটা বিষয়ে একটা বড় সন্দেহ, একটা সবচেয়ে বড় আমেরিকার ম্যাগাজিনে সেই প্রশ্ন তুলেছেন, এবং সেই প্রশ্ন এখন অনেকেই তুলছেন, এবং তার শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। কারণ হচ্ছে তিনি যে ধরনের কথাবার্তা বলেন, আজকে উনি 4-5 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে এরকম অহংকার করে উনি কথা বলেছিলেন। 4-5 সপ্তাহ তো চলে গেছে, 52 দিনের মাথায় যুদ্ধ এখন গড়েছে, এবং তিনি ভিয়েতনাম যুদ্ধ, কোরিয়ার যুদ্ধ এবং অন্যান্য যুদ্ধ রেফারেন্স টেনে উনি বুঝাতে যাচ্ছেন যে যুদ্ধ লেন্দি হয়, যুদ্ধ এত তাড়াতাড়ি সহজ হয় না। এর মানে আপনি এখান থেকে আন্দাজ করবেন যে এই যুদ্ধটা আরো এক্সটেন্ড হতে যাচ্ছে, এবং এটা যেটা আপনিও বললেন যে এটা সামনের দিকে আরো বড় স্কেলে এটা যুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং উনি প্রেসিডেন্ট ট্রাম্প একটা টুইটে উনি বলেছেন যে এটা এখন আনএন্ডেড একটা সিজফায়ার চলবে যতদিন পর্যন্ত ইরান কোনো প্রপোজাল নিয়ে বা একটা ডিল নিয়ে তার কাছে আসে। অর্থাৎ তিনি মনে করছেন যে ইরান নিজে থেকে তার প্রয়োজনে তার কাছে ডিল নিয়ে আসবে, তখন তারা একটা কম্প্রোমাইজ বা একটা এগ্রিমেন্টের মধ্যে বা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে যাবেন, তারপরে তিনি এই ইয়েগুলো মানে আপনার এই ব্লকেট গুলো লিফট করবেন। কিন্তু সেই আস্থা বা বিশ্বাসের জায়গাটা যে তৈরি করার জন্য যেই অন্যান্য উপাদানগুলো দেখে, নিজেদের কম্পিটিশন এবং যে মানে কন্ডিশনস গুলো লাগে, সেই কন্ডিশনস গুলো তৈরি করার ব্যাপারে কিন্তু তিনি মোটেই সজাগ না। এবং তিনি মনে করছেন যে আমি ব্লকেট দিলে ইরানের যে যেটা উনি বললেন যে $5 মিলিয়ন পর্যন্ত প্রতিদিন যে তেল বিক্রি করবে, যেটা ওখানে ব্লকেট দিলে ইরান করতে পারবে না। আসলে এর মধ্যে দিয়ে আসলে ইরানের কতখানি বা লাভ হতো? হয়তো একটা আলোচনা চলছিল পাকিস্তানের মধ্যস্থতায়, এবং দ্বিতীয় দফায় আলোচনার জন্য জেডি ভ্যান্স সহ আমেরিকান টিম ওখানে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, রাইট? কিন্তু আস্থাহীনতার কারণ দেখে ইরান কিন্তু এখান থেকে ব্যাকফুটে চলে যায়। এখন কথা হচ্ছে যে এই আমরা যদি ব্লকেটটা না দিতাম, ব্লকেটটা কিন্তু একটা সিজফায়ারের মধ্যেই কিন্তু আমরা দিয়েছি। ইরান কিন্তু হরমুজ খুলে দিয়েছিল, এবং তারা কিছু তেল হয়তো তাদের কিছু সপ্তাহ বা মাসখানেক যাতায়াত করতো, যতক্ষণ পর্যন্ত না আমরা একটা ডিলে পৌঁছাতাম। কারণ যা ধ্বংস হয় তাহলে অলরেডি হয়ে গেছে, তাদের নেতাদের ধ্বংস হয়ে গেছে, মিসাইল সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, ইউরেনিয়াম নিউক্লিয়ার সক্ষমতা তাদের ধ্বংস হয়ে গেছে, নেভি তাদের ধ্বংস হয়ে গেছে। এগুলো আমাদের প্রেসিডেন্টের কথা। তাহলে কয়েক সপ্তাহ বা মাসখানেক যদি তারা তেল বিক্রি করে, এতে তারা কতখানি গেইন হবে? ইরানের কিন্তু প্রায় $12 ট্রিলিয়ন কিন্তু মানে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকের মধ্যে কিন্তু আমরা সিজ করে রেখেছি। এটা কিন্তু আমরা তাদেরকে নিতে দিচ্ছি না বা তুলতে দিচ্ছি না। এখন এইটুকুর মধ্যে দিয়ে তারা কি বেনিফিটটা পেত? যদি আমরা একটা ভায়াবল এবং একটা যুক্তিসঙ্গত সাবস্ট্যান্টিভ একটা যদি ডিলে বা এগ্রিমেন্টে যেতে পারতাম, সেটা সবার জন্যই কিন্তু ভালো হতো, এবং সবাই কিন্তু সেরকমই চাচ্ছিল, এরকম একটা ডিলের দিকে আমরা যাই। কিন্তু না, আমাদের প্রেসিডেন্ট হুট করে তিনি বললেন যে তিনি একাই ডিসিশন নিয়েছেন, অর্থাৎ তার আশপাশে তার টিম কিন্তু এই ব্লকেটের পক্ষে ছিল না। তিনি লাস্ট মোমেন্টে এই সিদ্ধান্তটা নিয়েছেন যে তিনি ওই ব্লকেটটা দিবেন যাতে ইরান ওখান থেকে তেল বিক্রি করতে না পারে। তাহলে আমরা যেই অবস্থার মধ্যে এখন বিরাজ করছি, যে স্টেলমেটের মধ্যে আমরা এখন এই মুহূর্তে আছি, এর মধ্যে দিয়ে আমরা কেউ কিন্তু বেনিফিটেড হচ্ছি না। আমরা একটা সময় বাই করছি। হয়তো আমি আজকে একটা নিউজে আপনি দেখবেন যে আমেরিকা আরো সোলজার ওখানে পাঠাচ্ছে, এবং আমাদের প্রেসিডেন্ট বলেছে যে কোনো সময় মিলিটারি ইন্টারভেনশন দিয়ে এই সমস্যা উনি হয়তো ভবিষ্যতে সমাধান করে ফেলবেন। আমরা জানি না এতে রক্তক্ষয় বাড়বে, পৃথিবীর উপরে আরো বেশি মানুষের চাপ বাড়বে, তেলের দাম ব্যারেল প্রতি যেভাবে করে বেড়ে গেছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো, সাউথ ইস্ট এশিয়া কান্ট্রি গুলো, বাংলাদেশের মতো দেশগুলো অনেক সাফার করছে। এমন কিছু কিছু দেশ হয়তো সামনের দিনে দুর্ভিক্ষেরও শিকার হতে পারে। এই ধরনের প্রেডিকশনও আমরা আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে
যদি তিনি সত্যিকার অর্থে ওইখানে একটা ডিল চান, তাহলে দেখেন ডিল তো একটা ছিল, এগ্রিমেন্ট তো একটা ছিল, এগ্রিমেন্টের কন্ডিশনস যেটা ওবামার সময়, যেটা আমার মালিক ভাই বললেন যে সেই সময় যে এগ্রিমেন্টটা হয়েছিল, সেই এগ্রিমেন্টটাতে রাশিয়া, চায়না, ইউরোপ থেকে শুরু করে জাতিসংঘ থেকে সবাই কিন্তু তাতে সন্তুষ্ট ছিল। কিন্তু উনি ক্ষমতায় এসে ওটা কি করলেন, উনি একবারে নাকচ করে দিলেন, একাই উনি নাকচ কারণ করে ওইটা দিলেন। দুর্বল একটা- দুর্বল তিনি মনে ওই করছিলেন। ডিলটা তৈরি করতে প্রায় 2 বছর সময় লেগেছিল, প্রায় 70 বার দফা বসতে হয়েছিল, তারপরে একটা ডিল হয়েছিল। এবং ডিলটা এত ভালো ছিল যে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপরে আন্তর্জাতিক সংস্থা আইএই এর 24 ঘন্টা 365 দিন তারা তো ওখানে নজরদারি এবং ইনভেস্টিগেশন করতে পারতো। এর চাইতে ভালো ডিল আর কি ছিল? বিনিময়ে ইরান স্যাংশন তার কাছ থেকে তুলে নেওয়ার অনুরোধে ওই ডিলটা হয়েছিল, তাই না? এখন এই ডিলটা আমরা কি করতে পারি? একটা বিদ্যমান ডিলকে আমরা আরো ভালো ডিল করার জন্য আমরা সেটাকে নতুন কিছু দিয়ে আরো এক্সটেন্ড করতে পারি, কিন্তু সেটা ছিঁড়ে ফেলে দিয়ে, যুদ্ধ চাপাই দিয়ে কোনো একটা পক্ষকে, সেই পক্ষ দুর্বল হওয়ার কারণে তার মাথায় বন্দুক ধরে তাকে আপনি টেবিলে নিয়ে এসে বলবেন তোমাকে এইটা করতেই হবে, এটা সাইন করতে হবে, আমি এটা চাই, এটা তোমাকে নিতেই হবে, এটা আসলে মানে ভায়াবল একটা ডিলের জন্য খুব গুরুত্বপূর্ণ না। যেটা আমার মালিকও ভাই বলে, এই ধরনের ডিল হয়তো চাপে পড়ে আপনি করতে পারেন, কিন্তু এই ডিলটা আসলে লং লাস্টিং হবে কিনা এটাও কিন্তু একটা সন্দেহ থেকে যায়। সুতরাং আমরা মনে করি এই মুহূর্তে যে ডিল এত সহসায় হবে না, কারণ ইরানের যে বিশ্বাসটা নষ্ট করা হয়েছে সেই বিশ্বাসটা ফিরে আসতে আরো সময় লাগবে। তবে হ্যাঁ, এই বিশ্ব বাজারে অস্থিরতা চলবে, যখন ইরান কনফিডেন্স পাবে তখনই কেবলমাত্র একটা ডিলের দিকে আমরা অগ্রসর হবো, কথাবার্তা আরো চলবে, এটাই হয়তো ভবিষ্যতে হতে যাচ্ছে। কিন্তু একটা কথা তো সবাই বলেন যে প্রেসিডেন্ট জয় চান, তিনি নিশ্চিত করতে চান যে সবাই বলবেন আপনি জয়ী হয়েছেন। হরমুজটা যখন খুলে দেওয়া হলো, অর্থাৎ যখনই যুদ্ধবিরতি ঘোষণা করা হলো, হরমুজটা খুলে দেওয়া হলো, অ্যাডভোকেট আব্দুর রশিদ তখনই যদি প্রেসিডেন্ট বলতেন এটাই তো আমার সবচেয়ে বড় জয়, তিনি যুদ্ধ থেকে বের হয়ে আসার একটা মোক্ষম সুযোগ পেতেন তখন। কিন্তু তিনি যখন অবরোধটা রাখলেন, পাল্টা হিসেবে তারাও অবরোধটা রাখলো। তাহলে আসলে যুদ্ধ বন্ধের বিষয়ে যে আলোচনাগুলো আমরা করছি, মানে কোথাও না কোথাও কি সংশয়টা থেকে যায় যে আসলে যুদ্ধটা বন্ধ নয়, কিছুটা সময় দরকার হাতে, সেই সময় নিয়ে পাল্টা হামলা কিংবা হামলাটা আরো বেশি করার একটা আশঙ্কা দেখছেন কিনা? আপনি এক্স্যাক্টলি রাইট। যখন হরমুজ ওপেন করা দেওয়া হলো তখনই কিন্তু প্রেসিডেন্ট এই ক্রেডিটটা নিয়ে কিন্তু তিনি এটাকে বন্ধ করে এখান থেকে চলে আসতে পারতেন এবং তার ক্রেডিট দাবি করতে পারতেন। কিন্তু এগেইন প্রেসিডেন্ট তো কারো কথা শোনেন না, উনি তো লাস্ট মুহূর্তে ওনার টিমও যদি একদিকে থাকে উনিও একদিকে মনে করে শেষে উনি ব্লকেটটা দিলেন, রাইট? উনি তো আসলে কারো কথা শোনেন না। এই উনি যদি একটা মানে আমেরিকা অনেক এক্সপার্ট আছে, এর জন কেরির মতো মানুষ, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো মানুষ এবং অনেক ইন্টারন্যাশনাল এক্সপার্ট আছেন যাদের মাধ্যমে উনি একটা ভালো টিম করতে পারেন। একটা ডিল করার জন্য যে একটা আপনি টিম তৈরি করবেন, সেই টিমে যদি রিয়েল এস্টেট ব্যবসায়ী থাকে এবং কোনোদিন অতীতে ডিল করেন এরকম ইনএক্সপিরিয়েন্স লোক থাকে, তাহলে তো সেই ধরনের মানে ডিল আপনি অ্যাচিভ করতে পারবেন না। এই জন্য তার টিমটাও কিন্তু অনেক বেশি দুর্বল। যে টিমের মধ্যে ইনভলভ করা উচিত ছিল মানে ইউরোপীয় ইউনিয়নের, জার্মানির মতো, ফ্রান্সের মতো দেশগুলো, দেখেন ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু আস্তে আস্তে আমাদের কাছ থেকে সরে যাচ্ছে। জাতিসংঘের মতো প্রতিষ্ঠান, যেটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, তাকে ইনভলভ করা দরকার ছিল। আমরা কাউকে ইনভলভ করছি না, কিন্তু উনি যেটা চাচ্ছেন, উনি যেভাবে টিম করতে চাচ্ছেন সেভাবে উনি প্লে করতে চাচ্ছেন, কিন্তু ওনার প্লে আউট গুলো তো ভালো খেলা হচ্ছে না, যার ফলে তো আমরা সাফার করছি। এই সাফারিংসটা যদি উনি ধরতে না পারেন তাহলে তো বিশ্বের যেটা হবে আলটিমেটলি আমেরিকারই ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমেরিকার প্রতি যদি মানুষের বিশ্বাস, আস্থা যদি উঠে যায় তাহলে তো তার কি হবে? তাহলে মানুষ চীনমুখী, রাশিয়ামুখী হবে। এবং অলরেডি আপনি দেখেছেন এরই মধ্যে ইরানের সাথে চীন এবং রাশিয়ার যে একটা আপনার মিলিটারি লজিস্টিক একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা চলছে, এটা কিন্তু একটা নতুন মেরুকরণ। এটা আবার একটা আরেকটা কোল্ড ওয়ার বা যুদ্ধ, কোল্ড ওয়ারের দিকে আমাদের যেটা আবার না নিয়ে যায়, যেটা সোভিয়েত ইউনিয়নের সাথে আমরা বহুদিন ধরে এই কোল্ড ওয়ারে প্রায় আমরা ট্রিলিয়ন এবং ট্রিলিয়ন ডলার খরচ করেছি। এখন যদি একটা অক্ষশক্তি তৈরি হয় চায়না, রাশিয়া এবং ইরান মিলে, তাহলে কিন্তু এটা একটা ভয় কারণ। আর সবচেয়ে আরো ভয়ের কারণ হচ্ছে যে এখন আমরা বলছি যে আমরা তাদের ইউরেনিয়াম এনরিচ করার ক্যাপাসিটিকে আমরা সম্পূর্ণরূপে অবলিটারেট করে দিয়েছি, তাদের মিসাইলকে অবলিটারেট করে দিয়েছি, কিন্তু হাউ ইফ তাদের যে অলরেডি এনরিচ প্রায় 400 কিলোর মতো ইউরেনিয়াম আছে, এটা দিয়ে যদি এরই মধ্যে তারা যদি নিউক্লিয়ার ছোটখাটো অস্ত্র বানিয়ে ফেলে, আমরা তো এখন তাদের উপর ওয়াচ করতে পারতেছি না, এখন তো আমরা ডিলে নিয়ে যেতে পারতেছি না, এবং আমরা তাদের নেতাকেও হারিয়েছি। এবং এখন তো ইরানিরা সবাই একসাথে হয়ে গেছে। আগে যেভাবে করে তাদের মধ্যে বিভক্তি ছিল সেই বিভক্তিটা নাই। নতুন খামেনি এসেছে, পুরানা খামেনি কিন্তু নিউক্লিয়ার অস্ত্রের বিপক্ষে ছিল, নতুন খামেনি কিন্তু সেই দিকে না। তাহলে এখন যদি ভিতরে ভিতরে যদি এমন কোনো পরিকল্পনা ইরান করে থাকে, তাহলে এটা আমাদের জন্য, সারা বিশ্বের জন্য আরো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা সেটা নিয়েও তো অবশ্যই আমরা একটা টেরিফিকেশনের মধ্যে আছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মালিক। একটু আপনার কাছে যাই, সেটা হলো একটা জায়গায় ইরান এবং আমেরিকা দুপক্ষেরই মিল আছে, সেটা হলো দুপক্ষই অবরোধ করে রেখেছে, দুপক্ষই বন্ধ করে রেখেছে, খোলার কথা কেউ ভাবছেন না।
এবং দুপক্ষে দাবি করছে পুরোপুরি নিয়ন্ত্রণ আমার, যেটি প্রেসিডেন্ট ট্রাম্প একটু আগে তার বক্তব্যে বললেন যে আমিই বন্ধ করেছি এবং আমি এটির উপর পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছি। কিন্তু পেন্টাগন বলছে হরমুজে ইরান যে মাইনগুলো পুঁতে রেখেছে সেগুলো সরাতেও কমপক্ষে 6 মাস সময় লাগবে। অর্থাৎ ভয়াবহ একটা বিষয়, যদি এই মাইনগুলো আমেরিকা সরাতে যায় তাহলে 6 মাস সময়, অর্থাৎ এই অচলাবস্থা 6 মাস ধরে চলবে। হরমুজটা আসলে কার নিয়ন্ত্রণে আছে? হরমুজ তুমি কার আসলে? দেখুন, ওই একটা গানের কথা আছে না রবীন্দ্রনাথের, যে সব পথ এসে মিশে গেল শেষে তোমারও দুটি নয়নে। ওকে। তো এখন ইরান আমেরিকার যে যুদ্ধ, এটি এসে কিন্তু এখন মিলিত হয়েছে হরমুজ প্রণালীতে। তো আপনি যে প্রশ্নটি করলেন হরমুজ তুমি কার, আসলে হরমুজ কার সেটা তো আপনার যে দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটছে সেগুলোতে আপনি প্রমাণ পাবেন। প্রথমত কথা হলো যে আপনি যে প্রশ্নের মধ্যে একটি কথা বলেছেন যে মাইনগুলো পুঁতে রাখা হয়েছে হরমুজে, সেইগুলো যদি আমেরিকা অপসারণ করতে যায় তাহলেও 6 মাস সময় লাগবে। তাহলে আমেরিকা ধরে নিলাম যে ইরান পরাজিত হলো, হরমুজ প্রণালী এবার মাইন মুক্ত করা হবে, আমেরিকার উদ্যোগে করা হলো, তাহলে তো 6 মাস লাগবে, তাই না? তাইলে হরমুজ কি এই মুহূর্তে, ট্রাম্প যেমনটি বললেন যে হরমুজের উপর আমাদের পূর্ণ কর্তৃত্ব আছে, কিন্তু আসলে তো তা নাই, কথাটি সত্য নয়। কারণ এখনো আপনি এই গতকালকে ইয়েস্টারডে আরজিএস মানে ইরানিয়ান যে রেভলিউশন গার্ড কিন্তু আইআরজিসি, তারা কিন্তু দুটি শিপকে আক্রমণ হ্যাঁ, আমরা দেখছিলাম ছবিতে একেবারে মুখোশ পরে তাই না? ইরানের হ্যাঁ, এই যে একটু আগে তারা মুখোশ পরে তারা উঠছিল শিপ। জাহাজে। জি। তাহলে আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ যদি থাকে তাহলে ইরান কি করে জাহাজকে আক্রমণ করতে পারলো? আর আরেকটা জিনিস, যে ব্লকেডের মধ্যেও কিন্তু আজকে আমি ইয়েতে টাইমসে বোধহয় দেখলাম যে অলরেডি 7টা শিপ বেরিয়ে এসছে সে অবরোধ থেকে, ইরানের তেলবাহী 7টা শিপ। তাহলে পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণটি নাই, আর থাকার কথাও নয়। এত দ্রুত এই অবস্থায় হরমুজের উপর আধিপত্য আমেরিকা স্থাপন করতে পারবে না। আর যদি পারতই তাহলে ট্রাম্প এত দিনের যুদ্ধ জয়ের ঘোষণা দিয়ে, এখন তার যুদ্ধ জয়ের লক্ষ্য হলো হরমুজকে নিয়ন্ত্রণে করা। যেদিন যদি সত্যি তিনি হরমুজের নিয়ন্ত্রণ নিতে পারেন তাহলে দেখবেন মহাবিজয় হিসেবে তিনি নিজেকে ঘোষণা করবেন। কাজে আনটিল হি ডিক্লেয়ার্স হিমসেলফ বাই দ্যাট, আমরা ধরে নিতে পারি যে হরমুজের উপর আমেরিকার আধিপত্য আসেনি। কিন্তু আর একটা জায়গা, একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো আমেরিকা অবরোধটা দিল, এই অবরোধটা চায়না কেন মানছে, ভারত কেন মানছে? যারা ইরান থেকে তেল নিয়ে যেত, যাদের অর্থনীতি ইরান থেকে তেল নিয়ে যাওয়ার সাথে অনেক বেশি সংযুক্ত, তারা আমেরিকার সাথে কোনো নেগোসিয়েশনে যাচ্ছে না, কোনো কথা বলছে না, কোনো রিঅ্যাকশন দিচ্ছে না, মানেটা কি? না, মানেটা হলো, দেখুন এই এই যুদ্ধে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমেরিকার যে এই যুদ্ধটা কিন্তু আমেরিকা এবং ইরান একাই করছে কিন্তু শুরু থেকেই। ইসরায়েল আর আমেরিকা একই ধরে নিলাম আমরা। আমেরিকার যে মিত্র আছে, বিশেষ করে পশ্চিমা দেশগুলো আছে, তারা শুরু থেকেই কিন্তু এই যুদ্ধের সঙ্গে ইনভলভ তো হয়নি, সেই সঙ্গে বরং তারা কেউ কেউ এই যুদ্ধে অসহযোগিতার কথা বলেছে, তাই না? আপনি স্পেনের কথা বলেন বা ইটালির কথা বলেন, হ্যাঁ, তারা কিন্তু প্রকাশ্যে যুদ্ধের বিরোধিতা করে আসছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি ইরানের মিত্র ওইভাবে আমেরিকার মিত্রের মতো যদি ওয়েল ডিক্লেয়ার্ড মিত্র নাও হয়ে থাকে, রাশিয়া বা চীনের কথা বলি, তারা কিন্তু যুদ্ধের শুরু থেকে কিন্তু চীনকে সরাসরি সমর্থন করে, ইরানকে এমন কোনো কথা বলেনি কিন্তু। যার ফলে এখনো কোনো পক্ষই, না ইরানের মিত্ররা না আমেরিকার মিত্ররা, উভয় পক্ষই কিন্তু এই যুদ্ধ থেকে নিজেদেরকে খুব সযত্নে দূরত্ব সৃষ্টি করে সরিয়ে রাখছে, নিজেদেরকে ইনভলভ হচ্ছে না। এখন এই যে আমেরিকার যে অবরোধ, যদি সত্যি অবরোধ কার্যকর হয়, তাহলে কিন্তু যখন ইরান এফেক্টেড হবে, এই চায়না এফেক্টেড হবে, তখন হয়তো চায়না কোনো না কোনো ভাবে একটা ইনভলভমেন্ট চলে আসতে পারে, সেটা আমরা দেখতে পাবো সময় হলে। কিংবা এখনো অনেক কিছু কিন্তু, সবকিছুই কিন্তু বাইরে হয় না, ভিতরেও কিন্তু অনেক কাজ হয়, অনেক কিছু হয়, আমরা জানি না, হয়তো তেমন কিছু
নেপথ্যে ঘটছে। আর আরেকটা জিনিস হলো যে এই ইরানের তেলের উপর আমেরিকার আরেকটা মিত্র জাপান কিন্তু সবচেয়ে বেশি নির্ভরশীল। জাপানি তেলের আমার যদ্দূর মনে পড়ে প্রায় 80% তেল ইরান থেকে যেত আর কি। তাহলে তারাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমেরিকার মিত্র কিন্তু তারা, তাই না? জাপান আমেরিকার মিত্র। কাজে এই মিত্ররা কিন্তু এখন পর্যন্ত সযত্নে নিজেদেরকে দূরে সরিয়ে রাখছে, আমরা দেখতে পাচ্ছি না। হয়তো চীন বা রাশিয়া মানে পরোক্ষভাবে হলেও ইরানকে সহযোগিতা করছে, এবং এই তেলের ব্যাপারটা নিয়ে হয়তো একটা সময় তাদের নীরব থাকারও সুযোগ থাকবে না, যখন তারা নিজেরা সংকটের মধ্যে পড়বে, তখন কোনো না কোনো একটা ওয়েতে তারা এই যুদ্ধে পার্ট হতেও পারে, সেটা সামনে বলে দেবে। তার কারণটি হলো, দেখেন আপনি কিন্তু ভূমিকাতে একটা কথা বলেছিলেন যে এই যে বিশ্ব অর্থনীতিতে এই যুদ্ধের যে ফলাফলটি, এটি 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 যেমন আমি একটা পরিসংখ্যানে দেখলাম যে এই যুদ্ধ আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 130টি জাহাজ যাতায়াত করত প্রতিদিন, আর এখন দিনে মাত্র একটি জাহাজ গড়ে যাচ্ছে। আর এই মানে তাহলে দেখুন যে অথচ এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হয় এই হরমুজ প্রণালীতে। তাহলে বিশ্ব অর্থনীতিতে কত মারাত্মক একটা সংকট তৈরি হচ্ছে, যে যেখানে 20% তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যেখানে 130টি জাহাজ যেত সেখানে যাচ্ছে মাত্র একটি জাহাজ গড়ে। তাহলে তেল সরবরাহের যে সংকটটি, আর আধুনিক সভ্যতা বা বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে বড় চালিকা শক্তি হলো তেল বা জ্বালানি। এখন তেল বা জ্বালানি সরবরাহ যখন বিঘ্নিত হবে, তখন কিন্তু বিশ্ব অর্থনীতিতে যে প্রচন্ড ধাক্কা আসবে, সেই ধাক্কায় এই চীন বলেন, রাশিয়া মানে বলেন, এমন জাপান এমন বলেন, কেউ কি আছেন, মানে সবারই তো বন্ধু থাকে, হ্যাঁ? তো আপনার কাছে কি মনে হয়, আপনি জাপানের কথাটা বলছিলেন, আমি সিরিয়াসলি দেখছিলাম যে না, তারা আসলে স্যাংশনের কারণে ইরান থেকে একেবারে শূন্যে নামিয়ে এনেছে। তারা ইরান থেকে আমদানি করছে না, তারা আমদানি করছে মূলত মিডল ইস্ট থেকে। একেবারে 95% ক্রুড অয়েল না, তারা কিন্তু নিয়ে সেটাও তো হরমুজ এবং প্রণালী হরমুজ দিয়ে দিয়ে যাচ্ছে। জি, 90 থেকে 93% তাদের হরমুজ দিয়ে যায় জাপানে। এটা একটা বড় সেখানে তো ইফেক্ট, তাদের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বড় ইফেক্ট। তো এমন কেউ কি নেই, জাপানের কথা বলেন কিংবা মানে যারা বন্ধু, এমন একজন বন্ধু নেই আমেরিকার যার কথা ট্রাম্প শুনবেন, যিনি হয়তো তার মাথায় হাত বুলিয়ে কিংবা তেল দিয়েও যদি বলেন, সেটি দিয়েও যদি বলে যে এই পরিস্থিতিটা থেকে উদ্ধার করার জন্য, মানে আমেরিকা কার কথা শুনছে অ্যাকচুয়ালি, মানে কার কথায় আমেরিকা চলছে, কার পরামর্শ নিচ্ছে, কাকে বন্ধু ভাবছে এই মুহূর্তে? দেখেন জোয়েল, আমেরিকা আর ট্রাম্প আমি দুটোকে আলাদা করে দেখি। ওকে, যেমন আমেরিকার বন্ধু অনেকেই আছে, কিন্তু ট্রাম্পকে কেউ আস্থায় রাখতে পারছে না। আপনি পশ্চিমা শক্তি বা ইউরোপীয় দেশগুলো আমেরিকার একটা পরীক্ষিত বন্ধু, দীর্ঘদিনের বন্ধু, কিন্তু তারা এখন ট্রাম্পের পাশে নাই কেন? কারণ এই লোকটিকে কেউ আস্থায় আনতে পারছে না। তিনি যখন সময় পান, সুযোগ পেলেই সে যত বড় বন্ধুই বা মিত্রই হোক না কেন, তার সমালোচনা করেন কিন্তু, এবং যা খুশি তাই বলেন, এবং ভেরি আনপ্রেডিক্টেবল। আমি সবসময় ট্রাম্প সম্পর্কে একটা কথা বলি যে আনপ্রেডিক্টেবিলিটি ইজ হিজ প্রেডিক্টেবিলিটি। কিন্তু আপনি একটা বন্ধুর কথা বললেন না, মানে আপনি ফিল্ড মার্শাল আসিম মুনিরের কথা বললেন না। তিনি এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে বড় বন্ধু। আসিম মনির বন্ধু, এখন ট্রাম্প মনে করেন তিনি বন্ধু, কিন্তু আসিম মনিরের কথাটাই এখন তাকে প্রয়োজন। কারণ আমি যেটা মনে করি যে যুদ্ধবিরতিটা ইরানের চাইতে ট্রাম্পের বেশি প্রয়োজন ছিল। যদি বেশি প্রয়োজন, আপনারা সবাই তো এটি বলেন। এখন এই যুদ্ধবিরতির জন্য একটা নেগোসিয়েশন চালু করতে গেলে একটা নেগোসিয়েটর লাগে, মধ্যস্থতাকারী লাগে। আমেরিকা তো কারো কাছে যাওয়ার সুযোগ এখন নাই, না সুযোগ আছে পশ্চিমা দেশগুলোর কাছে যাওয়ার জন্য। কাজেই সে খুঁজে পেয়ে আসিম মনিকে, কারণ নিকট অতীতে দেখেছেন যে পাকিস্তান কিভাবে ট্রাম্পকে খুশি করার চেষ্টা করেছে। আসিম মনির হোয়াইট হাউসে এসেছে, তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, তার কি নোবেল প্রাইজের জন্য তাকে নমিনেশন দিয়েছে। তো এই যে জিনিসগুলো একটা সম্পর্ক, কাজে খুঁজে পেতে তারা পাকিস্তানকে সবচেয়ে কাছের বন্ধু এখন মনে করে। তাহলে দেখুন যে আমেরিকার ঐতিহাসিকভাবে দীর্ঘদিনের বন্ধুদের কাউকে আস্থায় না এনে ট্রাম্প পাকিস্তানকে আস্থায় এনেছে, তো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি নেগোশিয়েট করো এটা। ওকে, তাহলে এখন সেই পাকিস্তানের
সক্ষমতাই বা কতটুকু আছে, একটা ধরে নিলাম একটা কথা না, বলছি। তারা আসলে গুটি হিসেবে ব্যবহার হচ্ছে, সহজ হ্যাঁ, কথা। আমি সেটাই মানে বলছি। যতবার আমি বলছি যে যুদ্ধবিরতি তারা- দিতে হবে বলতে হবে যে আমি- ওই বন্ধু Right, আমাকে আমি- রিকোয়েস্ট করেছে। হ্যাঁ। আমি বরং এটা বলি যে দে আর অ্যাক্টিং এজ এন এজেন্ট অফ ট্রাম্প। হুম। তারা রিয়েলি ওইভাবে নেগোসিয়েটর নয় আর কি। এবং ট্রাম্প আমরা তো চাইছে দেখেছি তাদেরকে- প্রথমবার যুদ্ধবিরতি ঘোষণার পরে শেহবাজ শরীফ যে পোস্টটি দিয়েছিলেন, বলা হচ্ছিল এটি হোয়াইট হাউস থেকে লিখে দেওয়া হয়েছিল, সেই পোস্টটি তিনি তার সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, অর্থাৎ পুরো ঘটনাটাই এতটাই ছিল। ওকে, Exactly. জি, আপনি কি আর কিছু যোগ করতে চান? জি। না না, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে দেখুন, যে বন্ধুত্ব যখন একজন বন্ধু আর দেখে যে তার বন্ধুটি তারকে সম্মান করছে না বা তার কোনো কথারই মূল্য রাখছে না, তখন কিন্তু সেই বন্ধু ফিল করলেও তার জন্য সামনে এগিয়ে আসবে না। এটাই বাস্তবসম্মত। আর আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কেউ নেই। প্রত্যেক দেশই তার নিজ নিজ স্বার্থটা সবার আগে দেখে। আগে নিজ দেশের স্বার্থে যাকে বন্ধু বলে মনে করা দরকার তাকে বন্ধু মনে করে, যাকে শত্রু বলা মনে করা দরকার তাকে শত্রু বলে মনে করে। কাজেই এই মুহূর্তে আমি তেমন কোনো বন্ধু দেখছি না যে ট্রাম্পকে মানে বুঝিয়ে, ট্রাম্পকে কনভিন্স করে একটা সমাধানে দিয়ে যেতে পারে। ট্রাম্পকে কনভিন্স করার জন্য ট্রাম্প হিমসেলফ, তাকেই লাগবে। ট্রাম্প যদি নিজে থেকে নিজে কনভিন্স না হন, কেউ তাকে কনভিন্স করতে পারবে না। যেহেতু কনভিন্স করতে পারবে না, কাজে কেউ সেই উদ্যোগটিও নেবে না বা নিচ্ছে না। ওকে, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে একটু যাই। সেটা হলো, যখন ইরানে বিক্ষোভ হচ্ছিল তখনই কিন্তু প্রেসিডেন্ট বলছিলেন যে বিক্ষোভকারীরা তোমরা এগিয়ে যাও, আমরা আছি তোমার পিছে। এবং তারপরে যেটি হয়েছিল, যখন যুদ্ধটা শুরু হয়, মানে হামলাটা শুরু হয়, তখন তিনি বলেছেন রেজিম চেঞ্জ করে দাও। ইরানের প্রোটেস্ট যারা করছিল তাদেরকে বলছেন। এই মুহূর্তে নতুন আরেকটি তথ্য তিনি নিয়েছেন, সেটি হলো যে ইরানের নেতৃত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তিনি যখন দ্বিতীয় দফা যুদ্ধবিরতি ঘোষণা করছেন তখনও বলছিল যে ইরানের নেতারা ঐক্যবদ্ধ হয়ে যতক্ষণ পর্যন্ত প্রস্তাব দিতে না পারছে ততক্ষণ পর্যন্ত আমি এই যুদ্ধবিরতি রাখবো। আজকে তিনি এটি নিয়ে কথা বলেছেন যে ইরানের নেতৃত্ব তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি কি তার এক ধরনের প্রচারণা? কারণ তারপরই আমরা দেখলাম ইরানের প্রেসিডেন্ট, সংসদের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী সবাই বিবৃতি দেওয়া শুরু করছেন। আমরা হয়তো দেখবো সেই বিবৃতিগুলো। নাকি আসলেই ইরানে মুস্তফা খামেনিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না? আইআরজিসি যখন আব্বাস আরগাসি যখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিলেন, আইআরজিসি তখন প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলা হচ্ছে তাদের নেতৃত্ব কাটতে কাটতে এখন তৃতীয় স্তরে নেমে গেছে। অর্থাৎ এটি কি আসলে ইরানের রিয়েল সমস্যা, নাকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বয়ান তৈরি করছেন? ধন্যবাদ। আপনি তো জানেন আমাদের প্রেসিডেন্ট আসলে বয়ান তৈরি করতে উনি পছন্দ করেন, কারণ হচ্ছে উনি যে একটা কথা বলবেন সেই কথাটা তো ভেরিফাইড হতে হবে। আপনি কোনো সোশ্যাল মিডিয়া কিংবা কোনো টাইমস ম্যাগাজিন কিংবা গার্ডিয়ানের মতো কোনো অথেন্টিকেট কোনো মিডিয়ার কাছ থেকে আপনি যে ভেরিফাইড কোনো এটা নিউজ পেয়েছেন? না, আমরা কিন্তু পাইনি। না, রাতার আমরা যে আমি পেয়েছি, মানে সিএনএন থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে অনেকে এই ধরনের একটা ফিচার করছেন, নিউজ করছেন যে মুস্তফা খামেনি তিনি কখনো এআই দিয়ে আসছেন, কখনো বক্তব্য অন্য কেউ পাঠ করছে। অর্থাৎ তার যে ফিজিক্যাল উপস্থিতি সেটি না থাকাটা ইরানের জন্য, যদিও আমরা জানি পশ্চিমা মিডিয়ার অনেক বয়ান থাকে। সেটা কিছুটা তো আছে একটা দেশের মধ্যে, কারণ ওখানেও তো বিরোধী পার্টি আছে, ওখানেও তো সবকিছুর মধ্যে তো আসলে যেমন ট্রাম্পের গোটা টিম একটা জায়গায় যখন একটা বিষয় এগ্রি হয় উনি কিন্তু কমপ্লিট ওখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এরকম তো কিছু মতবিরোধ ভিন্নতা তো থাকবেই, কিন্তু এর মানে এটা কোনো ডিপ বিভক্তি না। যদি ডিপ বিভক্তি হতো তাহলে ইরানে যে টিমটা পাঠানো হলো, স্পিকার সেখানে ওখানে গেলেন এবং পররাষ্ট্রমন্ত্রী সেখানে গেলেন, একটা ভালো টিম তো কিন্তু ইরানের ওখান থেকে গেছেন। সুতরাং এটা যে খুব ডিপলি ডিভাইডেড তা কিন্তু না। আপনি যখন একটা, ওরা ডিপলি ডিভাইডেড ছিল অনেক আগে, কিন্তু যখন আমাদের প্রেসিডেন্ট একটা পুরো সিভিলাইজেশনকে ওভার দ্য নাইট উনি সম্পূর্ণ শেষ করে দিবেন এই ধরনের যখন হুমকি দামকি উনি দিলেন, তখন হচ্ছে কি ইরানের মানুষ আর বিভক্ত থাকলো না, ইরান মানুষ সব এক হয়ে গেল যে এটা তো কমপ্লিটলি আমাদেরকে অবলিটারেট করে দেওয়ার একটা সভ্যতা ধ্বংস করে দেওয়া। আমি গতকালকে ইরানের প্রায় 3000 বছরের আপনার ইতিহাস আমি দেখছিলাম যে ইরান জাতি এমন একটা জাতি যে আলেকজান্ডার পর্যন্ত ইরানে কিন্তু আক্রমণ করেছে, হালাকু খান বা চেঙ্গিস খান ইরানে আক্রমণ করেছে, ক্রুসেডের সময় কিন্তু ইরানের মধ্যে আক্রমণ হয়েছে, কিন্তু বারে বারে কিন্তু তাদেরকে কেউ কিছু সময়ের জন্য আটকে রেখেছে, কিন্তু আজীবন কিন্তু তাদেরকে আটকে রাখতে পারেনি। পার্সিয়ানরা হচ্ছে এমন জিনিস যে তারা তাদের দেশপ্রেম তাদের এত বেশি উচ্চায় যে তারা তাদের জাতির জন্য, সার্বভৌমত্বের জন্য, নিজের সম্মানের জন্য জীবন দিয়ে দিবে, কিন্তু তারা সারেন্ডার করবে না। আমি তাই দেখছিলাম তাদের 3000 বছরের ইতিহাসে। সুতরাং আপনি একটা জেনারেশনকে এখন শেষ করে দিতে পারেন, পরবর্তীতে আরেকটা জেনারেশন ওই দেশে রাইজ করবে, কিন্তু তারা তাদের সার্বভৌমত্ব বিসর্জন দিবে না। এটাই আমি তাদের 3000 বছরের ইতিহাস ঘুরে দেখলাম। এখন যেটা কথা হচ্ছে যে আপনি একটা মালিক ভাইকে একটা প্রশ্ন করেছেন যে
আমেরিকার কি কোনো বন্ধু নাই? মালিক ভাই যে উত্তরটা দিলেন যে আসলে আন্তর্জাতিক সম্পর্কে আসলে কোনো বন্ধু থাকে না, এটা হচ্ছে পার্টনার থাকে, আমরা পার্টনার বলি, অর্থাৎ সবকিছুর একটা ভাগাভাগির একটা আন্ডারস্ট্যান্ডিং, সেই হিসাবে হচ্ছে এগুলো হচ্ছে বন্ধু। এখন হচ্ছে আমেরিকার কিন্তু বন্ধু এখন পৃথিবীতে সবচেয়ে বেশি। এখন কথা হচ্ছে আপনি যখন ন্যায্যতার সাথে অগ্রসর হবেন তখন বন্ধুরা আপনার কাছে আসবে, আপনাকে সাপোর্ট দিবে। দেখেন লিবিয়া যুদ্ধ, ইরাক যুদ্ধ, তারপরে অন্যান্য যুদ্ধ, ইভেন ইরান ইরাকের যুদ্ধের সময় তখনও কিন্তু আমেরিকার সঙ্গ দিয়েছে, কিন্তু অনেক, ইউরোপ সঙ্গ দিয়েছে, জাপান সঙ্গ দিয়েছে। কিন্তু এই যে যুদ্ধটা এখন করা হলো এটা তো হুইমজিক্যালি করা হলো, এটার জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক করা দরকার ছিল, আপনার কাছের মানুষদের, অ্যালাইদের, বন্ধুদেরকে যে একসাথে এটা ইনফর্ম করা দরকার ছিল, একটা নেটোর সাথে একটা স্ট্রং কমিউনিকেশন করা দরকার ছিল, কারণ ইউরোপ হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাদের সাথে একটা আমাদের আলোচনা, সেইভাবে করে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, জাতিসংঘে এক প্রস্তাব পাশ করা দরকার ছিল সাধারণ পরিষদে, যেগুলো এর আগে আপনি দেখবেন লিবিয়া যুদ্ধে, ইরাক যুদ্ধে কিন্তু করা হয়েছে। সেই গ্রাউন্ড ওয়ার্ক গুলো কোনো কিছুই করা হয়নি, কিন্তু যুদ্ধটা হয়ে গেছে একটা অন্যায্যের জায়গা থেকে, যার ফলে হচ্ছে আমাদের যে অ্যালাইরা, পার্টনাররা বা বন্ধুরা আছে তারা আসলে এটা মেনে নিতে পারেননি। আর তাছাড়া এখন পৃথিবী এত বেশি ইন্টারকানেক্টেড যে একটা যুদ্ধের মধ্যে গেলে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, এবং তাই কিন্তু হয়েছে। আমেরিকা কিন্তু যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় $200 বিলিয়ন অধিক আমাদের ক্ষতি হয়েছে, আন্তর্জাতিক অনেকভাবে কিন্তু আমাদের ক্ষতি হয়েছে। এগুলো অ্যাসেস করে আমরা দেখলে কিন্তু আমরা দেখবো ডলারের ক্ষতি হয়েছে, ওদিকে সোনার দাম বেড়ে গেছে, আমাদের বন্ডের মার্কেটের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের শেয়ার মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের অনেক কিন্তু ক্ষতি হয়েছে। তো এই ক্ষতির চাপটা অন্যরা নিতে চায়নি। আপনি আরেকটা বিষয় যেটা আমি এখানে অ্যাড করি, যে চীন রাশিয়া কেন এখানে ইরানের পাশে ডাইরেক্টলি কেন আসছে না? দেখেন তারা কিন্তু অবলোকন করছে, দেখছে আমেরিকার পাওয়ার, সৌর্যবীর্য, এটাও কিন্তু অবজার্ভ করা সুপার পাওয়ারদের কাজ। রাশিয়া একটা সুপার পাওয়ার, চায়না একটা সুপার পাওয়ার। চায়না কিন্তু যুদ্ধ করে না, চায়না কিন্তু দেখে যে আমেরিকা কোন টেকনোলজি ব্যবহার করছে, কোন অস্ত্র ব্যবহার করছে, কোন হার্ডওয়্যার ব্যবহার করছে, এগুলো কিন্তু ওরা তার পাল্টা ডিফেন্স করার জন্য তারা কিন্তু তৈরি করে, এবং তৈরি করে তারা কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেবে। চায়নার যে গুণটা সেটা হচ্ছে, চায়না আমরা যুদ্ধ করবো না, আগে অর্থনৈতিকভাবে আমরা শক্তিশালী হবো। লাস্ট 70 to 75 ইয়ার্সে দেখেন আপনি চায়নার ইতিহাসে, তারা বিশ্বের আমেরিকার সমকক্ষ অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়েছে। তারা কিন্তু ইচ্ছা করলে অনেক যুদ্ধ করতে পারে, কালকে কিন্তু তারা 24 ঘন্টার মধ্যে তাইওয়ান দখল করে নিতে পারে, কিন্তু এটা তাদের পলিসি না। তাদের পলিসি হচ্ছে যে সমকক্ষতা অর্জন করার জন্য আমাদেরকে আগে ভিতর থেকে আর্থিক শক্তি তৈরি করতে হবে, এবং এই শক্তিটা যখন আমাদের এত পরিমাণ হয়ে দাঁড়াবে অর্থনৈতিক এবং সামরিক ভাবে, তখন আমরা হয়তো ভবিষ্যতে চ্যালেঞ্জ যাবো, কিন্তু এখন আমাদের চ্যালেঞ্জ যাওয়ার সময় আসে নেই। এখন কথা হচ্ছে যে যুদ্ধ যেই জায়গায় এখন এই মুহূর্তে এসে পৌঁছেছে, এটা আমাদের জন্য, সবারই জন্য একটা ডিজাস্টার, এবং আমাদের প্রেসিডেন্ট যেভাবে করে ব্যাক এন্ড ফোর্থ কথা বলছে, জাতি হিসেবে আমরাও কিন্তু এখানে বিভক্ত। আমরা কিন্তু আসলে ধরতে পারছি না যে প্রেসিডেন্ট যেটা বলছে সেটার কথার উপর কি আমরা রিলাই করতে পারি কিনা। অনেক কথা বলতে বলতে এখন উনি যেটা হয়ে গেছেন অনেকের কাছে হাস্যরসের পাত্রে পরিণত হয়েছেন, অর্থাৎ উনি যেটা বলছেন এই কথাটা যে সত্যি হবে, এটা আমরা এখন কেউ সেভাবে করে বিশ্বাস করতে পারছি না। যার ফলে এখন আমরা এমন একটা জায়গার মধ্যে চলে গেছি যে আমাদের এখন ওয়েট এন্ড সি করতে হবে, যে সামনে থিংস কিভাবে প্লে আউট করে, এটাকে দেখেই আমাদেরকে কনক্লুশনে পৌঁছাতে হবে। তবে সোফার আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন আমরা এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রেসিডেন্ট অবশ্যই আরো, উনি যুদ্ধটাকে লেন্দি করবেন, আরো উনি সাকসেস বা ক্রেডিটের অপেক্ষায় থাকবেন, এরকম কোনো বড় সাকসেস বা ক্রেডিট উনি দেখাতে পারলে সেইভাবে করে উনি যুদ্ধ থেকে বেরিয়ে আসবেন। তবে বিশ্বের যেটা ক্ষতি, সেটা ক্ষতি যা হওয়ার সেটা হয়ে গেল, এবং এই ক্ষতিটা সম্পূর্ণ অপূরণীয় হলো। এর মধ্যে দিয়ে কিন্তু বিশ্বে একটা নতুন মেরুকরণের সৃষ্টি হবে, অর্থাৎ এই স্ট্যান্ডটা যদি আমেরিকার বজায় থাকে, পরবর্তী প্রেসিডেন্ট এসে যদি এই স্ট্যান্ডটা চেঞ্জ না করে, ট্রাম্পের স্ট্যান্ডে যদি বজায় থাকে, তাহলে কিন্তু বিশ্বে একটা অন্য ধরনের মানে কোল্ড ওয়ার শুরু হবে, অন্য ধরনের মেরুকরণ শুরু হবে। এখন দেখেন ইতালির মতো, স্পেনের মতো দেশগুলো কিন্তু কড়া সমালোচনা করছে ইসরায়েল এবং আমেরিকার, এবং তারা কিন্তু চীনমুখীও হচ্ছে। এখন বিশ্বে আফ্রিকার মতো দেশগুলো এবং এশিয়ার অনেক দেশগুলো এখন কিন্তু চীনের কাছে যাচ্ছে, ইউরোপ পর্যন্ত চীনের কাছে যাচ্ছে। এর মানে কি, চীনকে নিয়ে ভবিষ্যতে একটা বড় ধরনের পরাশক্তির মেরুকরণ কিন্তু তৈরি হতে পারে। তো সেটা কিন্তু আমাদের জন্য খুব একটা সুখকর হবে না, কারণ অ্যাটলিস্ট আমরা মনে করি যে আমেরিকা চায়না চাইতে অনেক দিক দিয়ে বেটার, কারণ এখানে যেভাবে করে কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এখানে ধর্ম বর্ণের স্বাধীনতা, এখানে মানবাধিকার যেভাবে করে আমরা ওয়াচ করি, এইগুলো কিন্তু চীনের মধ্যে নাই। চীনের কাছে যদি বিশ্ব নেতৃত্ব চলে যায়, সেটা কিন্তু আরো ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে। আমি বলছি না যে হবেই, তবে চীন যদি সেদিকে যায়, কারণ চীনে যদি আপনি ইতিহাস দেখেন, তিব্বত দখল করার কিংবা তাদের দেশের মানবাধিকার রিপোর্ট যদি আপনি দেখেন, মানুষের মুক্তভাবে কথা বলার স্বাধীনতা, মানে গণতন্ত্রই তো নেই সেখানে, গণতন্ত্রই তো নেই, গণতন্ত্র নাই, তাহলে সেটার জন্য আমাদের দুঃখজনক হবে। আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমেরিকা লিড দেওয়ার জন্য উপযুক্ত একটা দেশ, কিন্তু আমেরিকাকে সঠিকভাবে লিড দিয়ে কিন্তু আসছিল আমেরিকা, কিন্তু এই একমাত্র প্রেসিডেন্ট, যেটা মালিক ভাইয়ের সাথে আমি একমত, যে ইনি শুধুমাত্র আমেরিকার ভ্যালু এন্ড ডক্ট্রিনস গুলোকে উনি আঘাত করলেন। যেই ভ্যালু এবং ডক্ট্রিন এবং প্রিন্সিপালের উপরে কিন্তু আমেরিকানরা চলে না, আমরা চলি না, এবং সেই তার উপরে আমেরিকা বিল্ড আপ না।
শুধুমাত্র একটা প্রেসিডেন্ট, এটা ডেমোক্রেসির একটা মানে ব্যাড চয়েস হতে আমেরিকা পারে, কিন্তু তবে আমাদের আশাহত বিশ্বের হওয়ার কিছু নেই। সবচেয়ে বড় শক্তি শুধুমাত্র সামরিক অস্ত্র কিংবা অর্থনীতি দিয়ে নয়, মেধা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, আমেরিকার বিশ্ববিদ্যালয়, যেগুলো পুরো বিশ্বকে আসলে নেতৃত্ব দেওয়ার মতো। আমেরিকা পুরো বিশ্বের সার্বিক যে কল্যাণের জন্য কাজ করা, সেখানে সবচেয়ে মানে ডোনেশন যে ইন্টারন্যাশনাল বিষয়গুলো আছে, সেখানে তো সবচেয়ে বেশি আমেরিকা করে। শুধু যে যুদ্ধ অস্ত্র তৈরি করে তা তো নয়। আপনি যদি মানে আহ, দেখেন যে যে আবিষ্কারগুলো হচ্ছে সেগুলো কারা করছে কিংবা মেধাগুলো কোত্থেকে আসছে, সব তো আমেরিকা কেন্দ্রিক এটি আবর্তিত হচ্ছে। সো মানে আমি আপনাকে একটু অ্যাড করে দেখেন, জেনেভা কনভেনশনে আমরা যুদ্ধ মানে যুদ্ধ অপরাধের সংজ্ঞা দিয়েছি, সেই যুদ্ধ অপরাধের সংজ্ঞা এখন আমরাই পড়ে যাচ্ছি। আমরা জাতিসংঘ তৈরি করেছি যাতে ছোট রাষ্ট্রগুলো বড় রাষ্ট্রগুলোকে মানে বড় রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্রগুলোকে গ্রাস না করে, সবাই যেন সার্বভৌমত্ব বজায় রেখে কেন বিশ্ব যেন একটা শান্তি নিরাপত্তার মধ্যে থাকে। এখন কি হচ্ছে, এখন আমরা যেভাবে করে দেখছি এই যে প্রিন্সিপাল এবং ভ্যালু গুলো, আন্তর্জাতিক ভাবে যে নর্মস গুলো আমরা মানে রুল বেস অর্ডার গুলো আমরা তৈরি করেছি, সেই রুল বেস অর্ডার গুলো এখন আমরাই ফলো করছি না এই প্রেসিডেন্টের সময়। তো যার ফলে হবে কি, আমরা যদি পৃথিবীতে তো মানে আপনি দেখবেন শত শত হাজার হাজার যুদ্ধ হয়েছে, ক্রুসেড হয়েছে, রক্তাক্ত মানে রক্তের বন্যা বয়ে গেছে, 70 মিলিয়ন মানুষ মারা গেছে শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে, খুব বেশি দিন হয়নি, 100 বছর হয়নি কিন্তু। তাহলে আমরা তো এরকম পৃথিবী দেখতে চাই না, এরকম একটা ভালো পৃথিবী আমরা দেখতে চাই এবং আমেরিকারই সেটা নেতৃত্ব দিতে পারে। এবং সেই নেতৃত্ব কিছু সময়ের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এটা ডেমোক্রেসির একটা ব্যাড চয়েস। কখনো কখনো ডেমোক্রেসিতে এরকম ব্যাড চয়েস আসতে পারে, তবে আমি মানুষ হিসেবে আশাহত না, আমি হোপফুল যে এই দিন থাকবে না, একসময় অবশ্যই আমেরিকা পুনর্নেতৃত্বে ফিরে যাবে এবং সেই আমেরিকাকে আমরা উইথ ফুল ক্রেডিট আবার ভবিষ্যতে দেখতে পাবো। অনেক ধন্যবাদ। মাহমুদ মালিক, আপনার কাছে সবশেষ যে বিষয়টি নিয়ে যেতে চাই, একটা তো দেশের বাইরে ঘটছে, দেশের ভিতরেও নানা বিষয় ঘটছে। আমরা ভার্জিনিয়া, ফ্লোরিডা রিস্ট্রিক্টিং এর বিষয় দেখছি, সিআইএর ক্যাশ প্যাটেলকে তার ব্যাপারে বিভিন্ন নিউজ আমরা দেখছি, মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে অনেক কিছুই আবর্তিত হচ্ছে। সেই একটা জায়গায় নতুন করে আরেকটি ইস্যু যোগ হলো, সেটি হলো যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে নাগরিকত্ব বাতিল করা যায়। যাদের নাগরিকত্ব দেয়া হচ্ছে না সেটি ভিন্ন কথা, কিন্তু যাদের নাগরিকত্ব আছে তাদেরটা বাতিল করা। বিষয়টি একটু স্পষ্ট হয়ে আপনার কাছে যে নিউ ইয়র্ক টাইমস যে রিপোর্টটি করেছে সেটি আসলে কি বলছে, সেখানে কি বাংলাদেশি যারা আছেন তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? এটা অ্যাকচুয়ালি আমি ভালো করে দেখিনি। জি, তো এখন নাগরিকত্ব বাতিলের বিষয়টি কি এত মানে এটি আমি একটু আপনাকে সহযোগিতা করি। বিষয়টি এরকম যে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে প্রায় 300-এর বেশি যারা বিভিন্ন সময় পরিচয় জালিয়াতি করে কিংবা ডিপোর্টেশন অর্ডার ছিল সেটিকে গোপন করে তারা বিভিন্ন সময় নাগরিকত্ব নিয়েছেন। এখন তদন্ত করে বলা হচ্ছে যে তাদেরকে কিভাবে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া যায় সেই বিষয়টি ডিপার্টমেন্ট অফ জাস্টিস যাতে খুব দ্রুততার সাথে করে। না, এটাই রশিদ ভাই তো আইনের মানুষ, উনি ভালো হ্যাঁ, বলতে পারবে। জি। তবে আমি যতটুকু হ্যাঁ। জানি সেটি হলো যে ন্যাচারালাইজেশন যে নাগরিকত্বটা হয়, সেই নাগরিকত্ব আবার রিভোক করারও কিন্তু বিভিন্ন কন্ডিশন আছে, যে কি কি কন্ডিশনে নাগরিকত্ব বাতিল হতে পারে। এখন সেই কন্ডিশনগুলো যদি কারো ক্ষেত্রে ন্যাচারালাইজড কোনো সিটিজেনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে এই আইনের আওতায় অবশ্যই তাদের নাগরিকত্ব বাতিল করা যেতে পারে। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে একটু শুনি, তারপর আমরা শেষ করবো। ধন্যবাদ। দেখেন, আমেরিকায় নাগরিকত্ব বাতিল করার ইতিহাস কিন্তু বহুদিনের, এবং এটা কিন্তু সবচেয়ে বেশি আকারে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো 1960s এর দিকে কিন্তু এটা বেশি হয়েছিল। কারণ তখন হচ্ছে কি, কমিউনিস্ট ভুক্ত রাষ্ট্রগুলো থেকে অনেক কমিউনিস্ট পার্টির নেতারা তারা এই আমেরিকাতে আসতো, এখানে এসে তারা ন্যাচারাইজ হতো এবং সিটিজেনশিপ পেত। নট অনলি দ্যাট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন কমিউনিস্টরা মানে জার্মানির কমিউনিস্টরা, তারপরে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্টরা অনেকেই কিন্তু কমিউনিস্ট পার্টির অ্যাক্টিভ মেম্বার ছিল। আপনি জানেন যে কমিউনিস্ট পার্টি হচ্ছে সোভিয়েত ইউনিয়নের এমন একটি দল যাদের সাথে আমেরিকার ভ্যালু, নর্মস এন্ড সবকিছুর একটা ভিন্নতা রয়েছে, পার্থক্য রয়েছে। কমিউনিজমের সাথে ডেমোক্রেসি যায় না, এটার সাথে একটা আইডিওলজিক্যাল একটা ওয়ার বহুদিন ধরে আমেরিকার সাথে আছে। কিন্তু সেখান থেকে এই ন্যাচারালাইজেশনের সুযোগ নিয়ে ইমিগ্রেন্ট হয়ে অনেক মানুষ এখানে এসে আমেরিকার সিটিজেন হতো। এটা যখন ফাইনালি যখন আমেরিকা ফাইন্ড আউট করলো, তখন কিন্তু আমেরিকার আইনের মধ্যে তখন সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলাটা যখন যায়, সুপ্রিম কোর্ট কিন্তু ডিক্লেয়ার করলো যে যদি কেউ এই দেশে ইমিগ্রেন্ট হিসেবে এসে ন্যাচারালাইজ হওয়ার ক্ষেত্রে যদি কোনো দুটো কাজ করে, তার যদি ফ্রড করে থাকে এবং সে যদি মিসরিপ্রেজেন্টেশন করে থাকে,
তাহলে তার ন্যাচারাল, এটা যদি প্রমাণিত হয় তাহলে তার নাগরিকত্ব থাকবে না। তখন থেকেই কিন্তু এটা চলে আসছিল। কিন্তু এখন ইদানিংটা আমাদের ইদানিং এই সময় ট্রাম্পের সময় এই বিষয়টা এত বেশি চড়া হলো কি জন্য? ডোনাল্ড ট্রাম্প এত বেশি ভোকাল হলেন কেন? কারণ এরকম একটা হচ্ছে উনি মানে ইমিগ্রেন্টদের নিয়ে সবসময় একটু এন্টি বক্তব্য উনি দেনই, যদিও ওবামার সময় কিন্তু বেশি মানুষ এই দেশ থেকে আপনাকে পাঠানো হয়েছে ভিন্ন দেশে, মানে অবৈধ ইমিগ্রেন্টদেরকে, কিন্তু উনি সবকিছুতে যেহেতু ভোকাল থাকতে চান, সবকিছুতে উনি যেহেতু একাই কথা বলতে চান, এবং দুই একটা ঘটনাও ঘটে গেছে। ইউএস মেরিন এবং একজন সম্ভবত আফ্রিকান একজন নাগরিক, তারা কিছু সেক্স স্ক্যান্ডাল এবং ট্যাক্স ফ্রডের সাথে কিন্তু জড়িত হয়ে গেছে। তো তাহলে দেখা যাচ্ছে যে কিছু ইমিগ্রেন্ট এদেশে এসে ন্যাচারালাইজ সিটিজেন হওয়ার পরে তারা অনেক ফ্রড করছে, এবং এদেশে আপনি জানেন যে এদেরকে আবার সুযোগ দেওয়া হয় ইউএস মিলিটারিতে জব করার জন্য। অনেকে কিন্তু ইউএস মিলিটারিতে চলে যায় এবং তার মধ্যে দিয়ে কিন্তু ন্যাচারাল সিটিজেন এখানে হয়। কিন্তু যদি এদের মধ্যে কেউ ক্রাইম করে থাকে, কারো বিষয়ে যদি মোরাল টার্পিটিউডের যদি কোনো অ্যালিগেশন থাকে, যেমন একজন মেরিন, সে একটা সেক্স স্ক্যান্ডাল করেছে তার মানে মেরিন থাকা অবস্থায়, তো এই ধরনের যদি কোনো ক্রাইম করে তখন তাকে ইনভেস্টিগেট করা হয়। ইনভেস্টিগেট করতে গিয়ে যদি দেখা হয় যে সে এই দেশে আসার ক্ষেত্রে, ইমিগ্রেন্ট হওয়ার ক্ষেত্রে কিংবা নাগরিক হওয়ার ক্ষেত্রে সে কোনো ফর্জ করেছে, কোনো ফ্রড ডকুমেন্ট করেছে, মিসরিপ্রেজেন্টেশন করেছে, মিথ্যা তথ্য দিয়েছে, তাহলে এইটা যদি সুপ্রিম কোর্টের সামনে উপস্থিত করা হয়, কোর্টের সামনে, কোর্ট সেই বেসিসে কিন্তু মোরাল টার্পিটিউড কজ দেখিয়ে কিন্তু তার সিটিজেনশিপ কিন্তু বাতিল করতে পারে। এবং 384 জন এই পর্যন্ত লিস্টেড করা হয়েছে। এটা হচ্ছে, অনেকে বলছে যে এটা হচ্ছে ফার্স্ট ওয়েভ, 384 জনকে লিস্টেড করা হয়েছে, তাদের বিষয়ে এখন কোর্টে যাবে। এই বিষয়ে কিন্তু আমাদের কংগ্রেসের কিন্তু আইনটা কিন্তু ভিন্ন। কংগ্রেসের যে আইন হয়েছে সেই আইন কিন্তু এই দেশে আসার পর আপনি একটা নির্দিষ্ট সময় থাকার পর কিন্তু আপনি ন্যাচারাল সিটিজেন হতে পারবেন, যেটা হয়তো আপনি হয়েছেন, আমি হয়েছি, রাইট? কিন্তু যদি কারো বিষয় যদি এমন থাকে যে তিনি কোনো গ্যাংয়ের সদস্য ছিলেন অন্য কোনো দেশের মধ্যে, অথবা কার্টেলের কোনো সদস্য ছিলেন, এরকম যদি কোনো তথ্য বা প্রমাণ এসে থাকে, তাহলে কিন্তু ডিপার্টমেন্ট অফ জাস্টিস কিংবা সরকার কিন্তু তার সিটিজেনশিপ বাতিল করতে পারে না। এটা একটা রেগুলার কেস হিসেবে কোর্টের মধ্যে নিয়ে আসতে হবে। কোর্ট তখন বাই ডকুমেন্টস, ফ্যাক্টস এন্ড ফাইন্ডিংস দেখে যদি কোর্ট ডিসিশন নেয় যে তার সিটিজেনশিপ বাতিল করার দরকার আছে, তাহলে তার সিটিজেনশিপ বাতিল করা হবে। কিন্তু ইদানিং গত বছরও একটা নতুন সংজ্ঞা জাস্টিস ডিপার্টমেন্ট এর সাথে সংযুক্ত করেছে। অর্থাৎ যদি কেউ অন্য দেশের যদি কোনো গ্রুপের সাথে, যে গ্রুপকে হয়তো আমেরিকা সন্ত্রাসী গ্রুপ হিসেবে মনে করে অথবা ড্রাগ কার্টেল গ্রুপ হিসেবে মনে করে, যদি কোনো তথ্য উপাত্ত পাওয়া যায় যে সে কোনো সময় সেই ধরনের সন্ত্রাসী গ্রুপের সাথে তার সম্পৃক্ত ছিল এবং ডকুমেন্ট ছিল, কোনো ফুটেজ, কোনো ভিডিও, এগুলোর ভিত্তিতে কিন্তু তার সিটিজেনশিপ বাতিল করার জন্য জাস্টিস ডিপার্টমেন্ট তখন কিন্তু কোর্টের কাছে যায়। এই জন্যই এই বিষয়গুলো আজকাল বেশি আলোচনা হচ্ছে। আমাদের প্রেসিডেন্ট এগুলো একটা ওয়েব তৈরি করেছেন এবং আমরা শঙ্কিত এটা হয়তো সামনে আরো বাড়বে। হয়তো এর মধ্যে দিয়ে অনেকের কিছু, আমরা যে স্বাধীনতার কথা বলি, হয়তো কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, হয়তো কোনো কারণে যদি আমাদের মুখ থেকে মুখ ফসকে কিছু বের হয়ে যায়, তখন হয়তো দেখা যাচ্ছে আমাকে ইনভেস্টিগেশন করলো। এখন এরকম হাজার হাজার মানুষকে ইনভেস্টিগেট করে যদি দেখা যায় পিছন দিকে কোনো কারণে কাগজ ফ্রড করেছে, ভুল তথ্য দিয়েছে এই দেশে আসার জন্য বা নাগরিক হওয়ার জন্য, তাহলে তার সিটিজেনশিপ ক্যান্সেল করে দেওয়া হবে। তবে হ্যাঁ, আমার একটা জিনিস বিশ্বাস আছে যে আমেরিকার সুপ্রিম কোর্ট কিন্তু খুবই স্ট্রং। তারা কিন্তু শুধু প্রেসিডেন্ট যা বলবে বা জাস্টিস ডিপার্টমেন্ট যা বলবে তাই কিছু শুনবে না। আপনি দেখেছেন যে ট্যারিফ আইনটা কি এতদিন ধরে চলা একটা ট্যারিফ, এই যুদ্ধটাকে সুপ্রিম কোর্ট কিন্তু এক ঘষায় বন্ধ করে দিয়েছে। তবে আমার আস্থা এবং বিশ্বাস আছে দেশের সুপ্রিম কোর্ট অন্তত পক্ষে নিরপেক্ষ, তারা একটা অবশ্যই এই বিষয়ে সঠিক রুলিং দিবে সামনে। অনেক ধন্যবাদ মোহাম্মদ মালেক এবং অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনাদের দুজনকে আপনাদের মতামতের জন্য। এবং আসলে প্রতিদিনই আমরা আলোচনা করতে হচ্ছে, যতদিন ইরান যুদ্ধটা কন্টিনিউ থাকবে ততদিন আসলে দর্শকদেরকে নানা বিশ্লেষণ দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা আমাদের দিক থেকে থাকবে। আমরা আপনারা যদি এই তথ্যপত্রগুলো থেকে আপনাদের নিজেদের বিশ্লেষণগুলো তৈরি করে নিতে পারেন, সেটি আসলে আমাদের এক ধরনের প্রাপ্তি বলা যেতে পারে। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।